আস্তে রাখো আস্তে রাখো, এখানে ব্যাস, ঠিক আছে? বড় বউ সাবধান সাবধান সাবধান, পড়ে গেলে সব বনাশ হয়ে যাবে। মেজো সোজা কর সোজা কর সোজা কর। ওরে বাবা, হ্যাঁ বুঝলি, আমি না ভেতরে ঘরগুলো দেখলুম, বেশ বড় বড়, বুঝতে পারছি। আর যেমন ঘুপটি ঘুপটি হয় না, সেরকম না, খোলামেলা আছে, খোলামেলা। কিন্তু ছোটর মধ্যে বেশ সুন্দর। আমার কিন্তু বারান্দাটা বেশ পছন্দ হয়েছে বাবু। আমারও বেশ লেগেছে। পিগলু, বর্ষা, এই বারান্দায় চেয়ার পেতে বসে তোরা দুজন চা খাবি, রোম্যান্স করবি, গান গাইবি। আরে বাহ, সেটা তো দারুণ আইডিয়া। হ্যাঁ, এই আইডিয়াটা কিন্তু আসার মূল কারণ পর্ণা। হ্যাঁ পর্ণা, সত্যি তুমি আমার ছেলেটাকে বেশ মানুষ করে দিয়েছো। অবশ্য আমার মেয়ে যে সুখে সংসার করবে সেটাও তোমার জন্যই। বাবা, আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনার মেয়ের বাড়ি, আপনার যখন ইচ্ছা আপনি তখনই চলে আসবেন। হ্যাঁ বাবা প্লিজ, আমারও তাতে ভালো লাগবে। আর আসলে তো শুধু তুমিই আসবে, মা তো আর আসবে বলে মনে হয় না। এই তো দেখুন আজকে সবাই এলো, কিন্তু মা কিন্তু এলো না। আমি জানি মা এখনো পিকলুকে মেনে নিতে পারেনি। না বর্ষা, তোমার কিন্তু এই ধারণাটা ভুল। হ্যাঁ আজকে মা আসেননি ঠিকই, তবে মা যে আসবেন না এই ভাবনাটা ভাবা কিন্তু ঠিক নয়। আরে তুমি তো জানোই মা মুখে এরকম অনেক কিছুই বলে থাকেন, কিন্তু মেয়ের জন্য কষ্ট হবে না এটা কিন্তু হতে পারে না। তুমি দেখো মা ঠিক এসে তোমার সঙ্গে দেখা করে যাবেন। কিন্তু আমার কি মনে হচ্ছে বলো তো, সেভাবে দেখতে গেলে তো আজকেই আমি দত্তবাড়ি থেকে বেরিয়ে একটা নতুন জীবন শুরু করতে চলেছি। তাই আজকেই আমার ও বাড়ি থেকে বিদায় হলো। তা সত্ত্বেও কোথায় আছি, কেমন ভাবে আছি সেটা দেখার জন্য মা একবারও। সরো 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 সবাই, এসো ঠাম্মি এসো। সুন্দর গো দেওয়ালের রংটা। পুটিটা কি করেছে সৃজন? একেবারে মাকে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, কার মেয়ে দেখতে হবে তো। পুটিমা, তুমি আমাকে এখানে আসতে বলেছো, আমি এসেছি। কিন্তু এবারে চলো, আর ভালো লাগছে না আমার এখানে থাকতে। ঠাম্মি, তুমি জানো না কারো বাড়িতে গেলে সাথে সাথেই যাবো করতে নেই। আর আমাদের তো বর্ষা পিপির ফ্ল্যাটটা ঘুরেও দেখতে হবে। নিশ্চয়ই পুটি, তুই থাকবি না তো কে থাকবে? আয় আমার কাছে। কি হচ্ছে কি কৃষ্ণা? মেজো, ও কি হচ্ছে? আরে বাবা, তুই এরকম রাগ করে এখনো মুখ ভার করে দাঁড়িয়ে থাকবি? মেয়ে জামাই নতুন সংসার পেতেছে, তুই মা হয়ে আশীর্বাদ করবি না তা বললে কি চলে? খুব চলে। আমার আশীর্বাদে কি আটকেছে বর্দি? পিকলু, তোরা দুজন মিলে থাকবি, তোকেও কিন্তু অনেক কাজ শিখতে হবে। যা তো চট করে সবার জন্য একটু চা বানিয়ে আন, দেখি কেমন পারিস। তুমি হলে ওয়ার্ল্ডস বেস্ট ঠাম্মি, সুপার ঠাম্মি, গ্রেট ঠাম্মি। তুমি তো সবার গার্জিয়ান। তুমি যদি এখন না থাকো তাহলে বর্ষা বেবি একা একা সব কাজ কি করে করবে বলো তো? তুমি প্লিজ মামু আর বর্ষা বেবিকে একটু আদর করে দাও। বড় বউ, পুঁটিটার কেমন বুদ্ধি হয়েছে দেখেছ? মেজ বউর সুইচ গুলো কেমন অন অন করে দিচ্ছে। সবসময় তোমার উল্টোপাল্টা কথা। দেখেছো সৃজন, যে কাজটা আমি করতে পারিনি সেটা আমাদের মেয়ে করে দেখালো। আমার পুটিকে নিয়ে এত গর্ববোধ হচ্ছে না। ইস্ট টু ওয়েস্ট, আমাদের পুটি ইজ দ্য বেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে সবার জন্য চা করে এনেছি। আসলে পাত্রগুলো গোছানো নেই, তাই ছোট কাগজের কাপেই চা এনেছি।
শালাবাবু তুমি চা বানিয়ে এনেছো নিজের হাতে, সেটা আমরা খাবো না? এটা হতে পারে? আরে আমার ভাই বলে কথা। নাও নাও এগুলো বেশ ভালো, পুরো ট্রেন্ড বাই নিজের দিদি। পুঁটি দিল তাই নিলাম, না হলে ওই চা আমি ছুঁয়েও দেখতাম না। তাহলে চা এসে গেছে, বড় বউ তাড়াতাড়ি চা খেয়ে না মেয়েটার ঘরটা একটু গুছিয়ে দাও। হ্যাঁ আচ্ছা যান, এই সোফা টোফা গুলো সব যেরকম সাজিয়েছি একটু ভালো করে দেখে দেখে নে, আর যা যা আছে সাজানো সাজিয়ে দেয়, বুঝতে পারছি? যাক বাবা, মেয়েটার ঘরটা গুছিয়ে দিতে পেরে বেশ শান্তি লাগছে। বর্ষা, আমি বলি কি তোমার আর আজকে রান্না করে কাজ নেই, আমি আজকের খাবারটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি ওগুলো নিয়ে আসছি। ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। এখনই চলে যাবি? অবশ্য বাড়িতেও বোধহয় কাজ আছে না। ঠিক আছে। খুব ভালো থাক মা, খুব ভালো থাক। কিরে কুমার, জমিয়ে সংসার করো। বাবা হ্যাঁ, আরে থাক মা, হয়েছে হয়েছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পিকলু, ঠিক আছে। যেমন ভাবে এই ঘরটাকে নতুন করে সাজিয়েছো, তোমাদের সংসারটাকেও এইভাবে নতুন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে। যতই ঝড় আসুক দুজন দুজনকে আগলে রাখবে, যেন বাইরে থেকে কেউ এসে এই সংসারটাকে নষ্ট করতে না পারে। বর্ষা, এই একদম নয়। পিকলু, বর্ষা আমাদের বাড়ির একমাত্র মেয়ে, আমার খুব আদরের। আমার এই বোনটাকে তোমার কাছে দিয়ে গেলাম, তোমরা দুজনে খুব খুব সুন্দর করে সংসার করো। আর জানোই তো আমার বোন যা মুখ চোরা, সেকেন্ডে সেকেন্ডে কৈফিয়ত নেবে, কোথায় আছো, কি খাচ্ছো। বর্ষা, আমার ভাই যদি তোমার সাথে একটুও ঝগড়া করে না, তুমি জাস্ট আমাকে একটা ফোন করে দেবে, আমি পাড়ার মধ্যেই আছি, এসে না ওর কানটা আমি মুলে দিয়ে যাবো। হ্যাঁ, আরো ঝগড়া করলে তুমি আমাকে ফোন করো। হ্যাঁ, হচ্ছে মেজে বউ, সকলে আশীর্বাদ করলো, তুমি করলে না কেন? মামু একবার নিচু হও তো। কেন? মামু বলছি তো, একটু নিচু হও না। চুপ করে থেকো না, মাথায় হাত দিয়ে যা বলতে হয় বলে ফেলো, বলে ফেলো। তুমি কোনোদিনও আমার আশীর্বাদ পাবে না পিকলু। আমার হাত তোমার মাথার উপরে থাকলো ঠিকই, কিন্তু তোমার দিদিকে যেরকম আমি নিজের বৌমা হিসেবে কোনোদিন মানতে পারিনি, তোমাকেও আমার জামাই হিসেবে কোনোদিন মেনে নেব না। পুটিমা, আজ তো তুই একটার পর একটা ছক্কা আগাচ্ছিস।
যাক বাবা, আজকে একটা বড় কাজ মিটলো। তবে সৃজন, এবার কিন্তু আমাদেরও সবকিছু নতুন করে শুরু করতে হবে। নতুন করে আবার কি শুরু করতে হবে? এই যে সৃজন বাবু, আপনি কি ভুলে গেছেন আপনার বউ এখন বেকার, কোনো চাকরি নেই? আরে বাবা, এই সৃজন, কি? আমার তো আজকে ইন্টারভিউ ছিল। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, এই রে, পুরো ডেটটা মাথায় ছিল না, খেয়ালই করতে পারিনি। তবে বেশি দেরি হয়নি এখনো, আমরা এখন বেরোলে পৌঁছে যাবো। চলো চলো চলো, বর্ষা, পিকলু, তাহলে আমরা আসছি। চলো চলো চলো। অল দ্য বেস্ট। উঠি, দুষ্টুমি করবি না। আসছি রে। হ্যাঁ। দাঁড়াও 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 সৃজন, এই তো সামনেই অফিস, তুমি এখানেই ওয়েট করো, আমি আসছি। হ্যাঁ, দেখো আবার তাড়াহুড়োতে ডকুমেন্টসগুলো ফেলে দিও না। বাবা না না, এটা ধরো। উফ, যোগ্য দাদা না খুব বাঁচিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো তো? একদম রিপোর্টিং টাইমের মাথায় এসে পৌঁছেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত ওরকম করার কিচ্ছু হয়নি। আর তুমি না এই লেট নিয়ে অত টেনশন করো না। আরে তুমি হলে ফেমাস জার্নালিস্ট, আলোকপর্ণা। তোমার মতো একজন দক্ষ জার্নালিস্ট ওদের এখানে ইন্টারভিউ দিতে এসেছে, এটাই ওদের কাছে যথেষ্ট। সৃজন, তুমি একটু চুপ করো তো, আমি দেখে টেনশনে মরছি আর তুমি। আরে বাবা শোনো, আমি যেটা বলছি আমার কথাটা শোনো। দেখবে তুমি অফিসে ঢোকার সাথে সাথেই তোমার চাকরি একেবারে পাকা। হ্যাঁ, আরে দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা, ওরা তোমাকে একেবারে লুফে নেবে। আচ্ছা শোনো না, সবকিছু না অত সহজ নয়, বুঝতে পেরেছো তো? যতই যাই হোক, আমার একটু টাইমটা মেনটেন করা উচিত ছিল। যাই হোক, আমি এখন আসি। পর্ণা, আরে পিছুটা কিনি, জাস্ট একটা কথা বলতে মিস করে গেছিলাম। বেস্ট অফ লাক। এই কথাটা না বললে না আমি শান্তি পেতাম না। থ্যাংক ইউ সৃজন। আমি তো জানি তোমার গুড উইশেস সব সময় আমার সঙ্গে রয়েছে, সে তুমি মুখে বলো আর নাই বলো, সব সময় এইভাবেই আমার পাশে থেকো। খুব ভালো হবে পর্ণা। আরে দেরি হয়ে যাচ্ছে তো, যাও যাও। হ্যাঁ শোনো না, বলছি তুমি চাকরি পাকা করে এসো, তারপর একেবারে মিষ্টি কিনে বাড়ি ফিরবো, ঠিক আছে? ঠিক আছে। দেখুন, প্রোটোকলের জন্য আমাকে এটা দেখতে হচ্ছে, মানে ওই নিয়মের খাতিরে আর কি। মানে আপনার বায়োডাটা নতুন করে দেখার আমার কিছু নেই। না না স্যার, সে তো ডেফিনেটলি, মানে বায়োডাটা তো দেখতেই হবে। আপনাকে কেনা চেনে, আপনার মতো একজন জার্নালিস্ট আমাদের টিমে আসলে আমরা ভাগ্যবান হব। থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যাকচুয়ালি আমারও না এই চাকরিটা খুবই দরকার। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনি লাইভ নিউজের মুখ ছিলেন, ওখানে অত ভালো চাকরি ছেড়ে মানে কোনো কি প্রবলেম হয়েছিল? মানে কি ঘটেছিল ঠিক? অ্যাকচুয়ালি স্যার, কিছু পার্সোনাল ইস্যুর জন্য সমস্যা হচ্ছিল, তাই আমি রেজিগনেশন দিতে বাধ্য হয়েছিলাম। আর সেই জন্যই ভাবলাম এখানে এসে ইন্টারভিউটা দিই, আবার সব কিছু নতুন করে শুরু করি আর কি। বুঝলাম। দেখুন, আপনার এফিসিয়েন্সি নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু 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 কি স্যার? মানে সরি টু সে, বাট এই চাকরিটা আপনাকে আমরা দিতে পারবো না। সরি স্যার, আমাকে প্রশ্নটা করতেই হচ্ছে। মানে আপনি তো নিজেও এক্ষুনি বললেন যে আমার ট্র্যাক রেকর্ড এত ভালো, এত প্রশংসা করলেন, তাছাড়া আমার বায়োডাটাও ক্লিয়ার, তাহলে চাকরিটা কেন দিতে পারবেন না? মানে আমার দিক থেকে কি কোনো খামতি রয়েছে? না না, খামতিটা আপনার দিকে নয়, প্রবলেমটা আসলে আমাদের কিছু ইন্টারনাল প্রবলেম চলছে, সেই কারণে আমরা আপনাকে রিক্রুট করতে পারবো না, প্রোটোকলে আটকে যাবে। সো সরি, ভবিষ্যতে কিছু হলে নিশ্চয়ই জানাবো। থ্যাংক ইউ। কি হলো, এতক্ষণ লাগছে কেন? অনেকক্ষণ তো হয়ে গেল, এখন শেষ হয়নি ইন্টারভিউ। আর এত প্রশ্ন করার কি আছে ওকে কে জানে।
কোনো মানে হয়? কতক্ষণ ধরে ওয়েট করছি। এই তো না, কি হলো, কেমন বুঝলে? মানে অফিসটা ভালো তো? আর কবে থেকে দিল জয়েনিং ডেট তোমাকে? আর মাইনে আগে থেকে বেটার তো? আমার চাকরিটা হয়নি সৃজন। হয়নি মানে? এরপর না কি বলছো, কি চাকরিটা হয়নি মানে কি? হয়নি মানে হয়নি। ওরা আমাকে বললো আমাকে নাকি চাকরিটা ওরা দিতে পারবে না। চাকরিটা দিতে পারবে না? কি যে বলো না। আরে তোমার মতো একজন সিনিয়র জার্নালিস্টকে ওরা চাকরি দিতে পারবে না? তুমি ঠিক করে দেখিয়েছো তো তোমার কাগজগুলো? দেখিয়েছি সৃজন, আমার এক্সপিরিয়েন্স, আমার প্রোফাইল সবটাই জানে ওরা। হ্যাঁ, তাহলে? ওদের নাকি কিসব ইন্টারনাল প্রবলেম রয়েছে, সেই জন্য নাকি আমাকে রিক্রুট করতে পারবে না। কি বললেই হয়ে গেল? ইন্টারনাল প্রবলেম এরকম হয় নাকি? সেটাই তো হচ্ছে কথা সৃজন। মানে এটা কি করে সম্ভব বলো তো? এটাই তোমাকে সব থেকে বেশি ভাবাচ্ছে। আচ্ছা, কেমন কেমন লাগছে না বিষয়টা? আচ্ছা যাক ছাড়ো, অত ভেবে কাজ নেই। দেখো, আমাদের পরের অনেক জায়গায় তো যাওয়ার আছে ইন্টারভিউ দিতে, ওখানে চলো। আরে ওদের যত সব নখরাবাজি ছাড়ো তো, তুমি এত ভেঙে পড়ো না। পরে যে জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছি সেখানে কোথাও না কোথাও তোমার রিক্রুটমেন্ট হয়ে যাবে, তুমি দেখো। আর তোমার মতো জার্নালিস্টকে যে নেবে না সে অনেক বড় লস করবে। চলো বাইকে ওঠো। নামো পড়ো। হ্যাঁ, নামছি। কি হলো বর্ণা, এত কি ভাবছো বলো তো? না মানে বুঝতে পারছি না গো কি হবে ভেতরে গিয়ে, জানি না কি হবে। বর্ণা এত চিন্তা করো না, দেখো সবে তো একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছো, এত ভেঙে পড়ার কিচ্ছু হয়নি। তুমি দেখো এটাই যাও, এটাই ঠিক তোমার চাকরিটা হয়ে যাবে। হয়ে গেলেই তো ভালো। আসছি। যোগ্য দাদা, তুমি পর্ণার পাশে থেকো। ঈশার মুখোশ খুলে দেওয়ার জন্যে, পর্ণার নিজের জন্যে এই চাকরিটা পাওয়া খুব দরকার। তুমি দেখো যোগ্য দাদা, এই চাকরিটা যেন পর্ণা পেয়ে যায়। কি হলো পর্ণা, কি বললো এরা? একই উত্তর দিল। মানে এখানেও হলো না? না সৃজন, এই চাকরিটাও হলো না। এরাও নাকি ইন্টারনাল প্রবলেমের জন্য আমাকে চাকরিতে নিতে পারবে না। এখানেও সেই ইন্টারনাল প্রবলেম? কি এটা ইয়ার কি হচ্ছে নাকি? কি বলবো বলো তো, ওরা বললো, আমি শুনলাম, তারপরে চলে এলাম, তারপরে তো আর আমার কিছু বলার থাকে না। আচ্ছা এক্স্যাক্টলি কি বললো বলো তো? ওই তো ওটাই বললো যে ওনাদের নাকি হেড অফিস থেকে রিক্রুটমেন্ট বন্ধ করা আছে। তা হেড অফিস থেকে রিক্রুটমেন্ট যখন বন্ধই করা আছে তাহলে ইন্টারভিউতে ডাকছে কেন? আমি না সত্যি বুঝতে পারছি না সৃজন, আমার না কিছু ভালো লাগছে না। ওরা আমার ইন্টারভিউ নিল, আমার বায়োডাটা দেখলো, আমার কেরিয়ার নিয়ে ভালো ভালো কথাও বললো, তারপরে লাস্টে বললো এখন নাকি ওরা চাকরিতে কাউকে নিচ্ছে না। এটা কি করে সম্ভব বলো তো? চলো তো সৃজন, কোথাও গিয়ে না হিসেবটা মিলছে না, গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা, এইসব কিছুর পেছনে অন্য কোনো কারণ নেই তো? আমিও দেখবো আলোকপর্ণা দত্ত, আমি থাকতে তুমি কিভাবে এই শহরে সাংবাদিকতার চাকরি পাও। আমার নামও অভিমন্যু সেন। কি হলো বর্ণা, কি ভাবছো? হ্যাঁ, আমি ভাবছি এই সব কিছুর পেছনে অভিমন্যু সেন নেই তো? কারণ আমি যেদিনকে লাস্ট ওই লাইফ নিউজের অফিস থেকে বেরিয়ে আসছিলাম, উনি কিন্তু আমাকে থ্রেট দিয়েছিলেন। তাই ভাবছি পেছন থেকে উনি কলকাঠিটা নাড়ছেন না তো? তারা রুচি ফোন করছে। হ্যাঁ রুচি বল। পর্ণা, হলো ইন্টারভিউ?
হ্যাঁ হলো, কিন্তু কিন্তু কি? আরে সকাল থেকে না একটা অদ্ভুত কাণ্ড ঘটছে জানিস তো। মানে আমি সব জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছি, ইন্টারভিউ ভালো হচ্ছে, সবাই আমার প্রশংসাও করছে, কিন্তু চাকরিটা কেউ দিতে চাইছে না। এক্স্যাক্টলি পর্ণা, আমারও এটাই মনে হচ্ছিল, তাই জন্য আমি তোকে ফোন করলাম। হ্যাঁ মানে তুই মানে তোর কেন এরকম মনে হচ্ছে? দেখ পর্ণা, তুই ইন্টারভিউ দিতে যাবি শুনেই আমি আমার সোর্সদেরকে চ্যানেলগুলো সম্পর্কে খবর নিতে বলেছিলাম। হ্যাঁ, তো কিছু জানিয়েছে ওরা? হ্যাঁ পর্ণা, ঈশা সুকুমার হালদারের নাম করে পলিটিক্যাল প্রেশার দিয়েছে যাতে কেউ তোকে কাজে না নেয়। এটা ঈশা আর অভিমন্যু সেন দুজন মিলে করেছে। থ্যাংক ইউ রুচি। ঠিক আছে, আমি তোকে পরে ফোন করছি, দাঁড়া। হ্যাঁ এবার দুয়ে দুয়ে চার করতে পারলাম পর্ণা। মানে কোনো জায়গায় যে কেউ তোমায় চাকরি দিতে চাইছে না সেই ব্যাপারটা ক্লিয়ার হলো। মানে সেই ঘুরে ফিরে ঈশা। সত্যি দশমীর দিন এত কাণ্ড ঘটলো, তারপরে ওই ঈশার কোনো লজ্জা নেই, কোনো শিক্ষা হলো না। দুদিন যেতে না যেতে আবার শয়তানি শুরু করে দিল। চলো তো সৃজন, আজকে আমি এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো। কোথায় যাবে তুমি? লাইফ নিউজের অফিসে। আমি নিশ্চিত ঈশা এখন ওখানেই রয়েছে। একটু অপেক্ষা কর ঈশা, আমি আসছি তোর খেলা শেষ করতে।